এই যে বিষাক্ত সাপগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে এমন ভাবে চাষ করানো হয় যা দেখলে আপনি ভয়ে আটকে উঠবেন। আর তাছাড়া চীনের সাপের রক্তের জুস তৈরি করা হয়, আর এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু করবে যা জানার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আর এছাড়াও সাপের পিত্তথলি দিয়ে এমন একটি বিশেষ জিনিস তৈরি করা হয় যেটি মানুষের গুরুত্বপূর্ণ কাজে লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে চীনের বিষাক্ত সাপগুলোকে কিভাবে চাষ করা হয়, এবং তাছাড়া এর পাশাপাশি যোগ কিভাবে চাষ করা হয়, এবং অন্যান্য সমস্ত প্রাণী যেগুলোকে দেখলে আমরা ভয় পাই সেগুলোকে কিভাবে চাষ করা হয়, যে চাষগুলো দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়াতে বাধ্য হবে। তো বন্ধুরা, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে একটু স্কিপ করবে না এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে রয়েছে যোগ ফার্মিং প্রসেস। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটার হলো নরমাল যোগ, আর এগুলোকে চাষ করানো হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, নরমাল গরু এবং ছাগল এবং পোল্ট্রি মুরগির মতো এগুলোকে ফার্মে চাষ করানো হয়। তো বন্ধুরা, আমি এখন বলে দিতে পারি যে এর আগে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে যোগকে হয়তো চাষ করা যেতে পারে। এই যোগগুলোকে এমনভাবে চাষ করানো হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করানো হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করে থাকে। যেমনটা আপনারা জানেন যে যোগ মানুষের রক্ত চুষে খায়, এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মধ্যে থেকে শরীরের ভেতরে ঢুকে পড়ে এবং মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে তার সমস্ত রক্ত চুষে খেয়ে তার মৃত্যু ঘটাতে পারে। কিন্তু চীন দেশে এই প্রাণীটিকে ফার্মের মধ্যে পালন করানো হয়, আর প্রতি বছর এগুলো পালন করে লক্ষ লক্ষ ডলার বিক্রি করা হচ্ছে। আর এখন প্রশ্নটা হচ্ছে যে এরা যোগকে পালন করে কিভাবে, এবং তাছাড়া এই যোগকে দিয়ে তারা কি করে, এবং এই সকল মানুষরা যোগকে যা খেতে দিচ্ছে তা দেখলে আপনারা ভয়ে আটকে উঠবেন। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানে না যে এই যোগের বিশেষ কিছু উপকারী দিকও রয়েছে। এটি মানুষের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের পৃথিবীতে 700 প্রজাতির যোগ রয়েছে, যার মধ্যে 100 প্রজাতির যোগ সমুদ্রে বসবাস করে। এর মধ্যে 90 প্রজাতির যোগ পাওয়া যায় পুকুরে। এছাড়াও অনেক প্রজাতির যোগ কাদা, মাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে থাকে। এই যোগ প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং এদের শরীরের কোনো অংশ যদি কেটে ফেলে সেটি পুনরায় তৈরি হতে পারে। এই যোগে রয়েছে অনেক উপকারী গুণ, যেটা যেরকম বিভিন্ন ওষুধ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়, ঠিক তেমনি সরাসরি বিভিন্ন রোগের নিরাময়ের কাজে ব্যবহার করা হয়। এই যোগের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। এছাড়াও যোগ, শামুক এবং কেঁচো খাইয়ে ফার্মে এদের পালন করানো হয়। এদের পালন করার জন্য এই খাবারগুলোকে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তারা ডিম পাড়ে, আর এইগুলোকে কাদা মাটির মধ্যে রাখা হয়। পরে একটি নির্দিষ্ট সময় বাচ্চা বেরিয়ে আসে। এইগুলোকে ফার্মের বিশেষ পানির মধ্যে রাখা হয়, আর এইগুলোকে নিয়মিত খাবারও দেওয়া হয়। এদের বেশিরভাগ সময় রক্ত খেতে দেওয়া হয়। যখন এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে রৌদ্রে শুকানো হয়। রৌদ্রে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এটির সাহায্যে প্রাচীনকালে বিভিন্ন ঐতিহাসিক ঔষধ তৈরি করা হয়। তাছাড়াও প্লাস্টিক সার্জারিতে এই যোগের ব্যবহার করা হয়। এই যোগের সাহায্যে মানুষের চেহারার চিকিৎসা, স্তনের চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকে। তাছাড়া এই যোগ মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, এবং এই যোগ ব্লাড সেল সহ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। আর এই কারণে চীন, কোরিয়া প্রতি বছর এই যোগ বিপুল পরিমাণে চাষ করা হয়। তারপরে এগুলোকে ইউরোপ এবং আমেরিকার মহাদেশে এক্সপোর্ট করানো হয়। বর্তমানে এটা এশিয়া মহাদেশে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ায় এমন কিছু গ্রাম রয়েছে যেই গ্রামে প্রতিটি বাড়িতে সাপকে চাষ করানো হয়। এইগুলো সেই সমস্ত বিষাক্ত সাপ যেগুলোকে দেখে প্রতিটি মানুষ ভয় দৌড়ে পালিয়ে যায়, অথচ তারা এই সমস্ত সাপগুলোকে লালন পালন করে। তারা এই সমস্ত সাপগুলোকে পালন করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। এই সাপের চামড়াতে তৈরি হয় বিভিন্ন ধরনের দামি দামি ব্যাগ, জুতো। এর পাশাপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং বিভিন্ন দামি দামি জামা কাপড়। এগুলোকে অনেক উচ্চ দামে দেশ বিদেশে বিক্রি করা হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, জাপানে এইসব সাপের মাংস অনেকটাই জনপ্রিয়। তাছাড়া সাপের বীজ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের সাপ কামড়ানোর ওষুধ। তাছাড়া থাইল্যান্ডে সাপের রক্তের স্পেশাল জুসও পাওয়া যায়, এবং এই জুসটিকে খাওয়ার পর বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে যে এই জুস পান করলে বৃদ্ধ মানুষ তাদের যৌবনকে ফিরে পাবে। পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে তারা বিষধর এবং বিষ ছাড়া 2 ধরনের সাপ পালন করে থাকে। তবে তারা বেশিরভাগ সময় বিষধর সাপটাকে বেশি পালন করে থাকে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়। তবে এই সাপগুলোকে চাষ করা মোটেও সহজ কাজ নয়। এই সাপগুলো চাষ করতে মানুষরা গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলে ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপগুলোকে সংগ্রহ করে। তারপর
তারপর তারা একটি ফার্ম তৈরি করে। সেই ফার্মে পাখির বাসার মতো অনেক ছোট ছোট খোপ থাকে। এই ছোট ছোট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপকে রাখা হয়। যেগুলো বিষাক্ত সাপ সেগুলোকে আলাদা করে রাখা হয়, আর যেগুলো বিষমুক্ত সাপ সেগুলোকে আলাদা করে রাখা হয়। আর প্রতিদিন সাপগুলোকে ব্যাঙ সহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয়। সাপের জন্য যেই ঘরকে প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয়, যাতে সবাই আরাম করে বসবাস করতে পারে। ঘরের মতো অনুভব হয়। এছাড়াও সেখানকার তাপমাত্রা গরম থাকে, যাতে এদের ডিম পাড়তে সুবিধা হয়। এদের যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এগুলোকে আলাদা করে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ডিম পাড়ার সমস্ত ব্যবস্থা থাকে। আর এই ডিমের বাচ্চা বের হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেই সমস্ত সাপগুলোকে সেখানে রাখা হয়। তারপর এই ছোট ছোট সাপগুলোকে আলাদা করা হয়। যখন এই সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্যে থেকে বীজ বের করে নেওয়া হয়। তারপর এই বীজগুলো ওষুধের কোম্পানি কিনে নেয়, আর তখন তারা লাখ লাখ টাকা ইনকাম করে। পরবর্তীতে এই সাপের মাংস তৈরি করা হয় আর এগুলোকে মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। যে সমস্ত সাপগুলো মুক্ত থাকে সেগুলোকে আলাদাভাবে মার্কেটে বিক্রি করানো হয়। এইগুলোকে মেরে এর ভেতর থেকে আবর্জনা পরিষ্কার করে তারপর এগুলোকে বাজারজাত করা হয়। থাইল্যান্ড, জাপান এবং চীনে সাপের মাংস একটি খুব জনপ্রিয় একটি ডিশ। বিশেষ করে চীন, জাপান এবং ইন্দোনেশিয়াতে এইসব খাবারগুলো খুবই জনপ্রিয়। তাছাড়া যেই সমস্ত সাপের চামড়াগুলো অনেক মোটা এবং অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাককে তৈরি করানো হয়, যার মধ্যে রয়েছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জ্যাকেট। এইগুলো নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও বিক্রি করানো হয়। এছাড়াও এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করানো হয় আর এগুলোকে চায়নার মানুষ শরবত করে খায়। তাছাড়া সাপের পিত্তথলিকে ফেলে দেওয়া হয় না, এগুলোকে আলাদাভাবে রৌদ্রে শুকানো হয় আর ঐতিহাসিক ওষুধকে তৈরি করানো হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি দামি ঔষধ তৈরি করানো হয়, মানে সাপের কোনো কিছু ফেলে দেওয়া হয় না। সাধারণত সাপের মধ্যে পাইথন সাপের চামড়া বেশি দামি হয়ে থাকে। এই পাইথনের চামড়াগুলো ভালো করে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় আর ফ্যাক্টরিতে এগুলোকে বিভিন্ন জিনিস তৈরি করানো হয়। তো চলুন এবার আপনাদের এক নজরে দেখিয়ে দিই যে ব্যাঙের মাংস কি করে তৈরি করানো হয়। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন যে ব্যাঙের মাংস আবার কি করে সম্ভব। তো দেখো, বর্তমানে ফার্মে ব্যাঙের চাষ করানো হচ্ছে। ভিয়েতনাম দেশটিতে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করানো হয়। এগুলো চীন, জাপান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করানো হয়। এই ব্যাঙের মাংস অনেক লাভজনক। এই ব্যবসা চায়না এবং জাপানে ব্যাঙের মাংস অনেক জনপ্রিয়। তারা মনে করে থাকে এই ব্যাঙের খাবার অনেক পুষ্টিকর একটি খাবার, কারণ ব্যাঙ পালন করার জন্য সর্বপ্রথমে ব্যাঙকে সংগ্রহ করানো হয়। তারপর ফার্মে এগুলোকে ব্লিডিং করানো হয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং তারপর তাদের যখন মিটিং সিজন চলে আসে তখন ফিমেল ব্যাঙ একটি বিশেষ ধরনের আওয়াজ করে। এর ফলে পুরুষ ব্যাঙ তাদের উপর আকর্ষিত হয় এবং তাদের মিটিং হয়। এরপর ফিমেল ব্যাঙগুলো ডিম পাড়ে মাত্র 1 থেকে 3 সপ্তাহের মধ্যে। এরপর ডিমগুলোকে আলাদা করে ব্যাঙাচিকে বের করানো হয়। তারপর এগুলোকে আলাদা করে পানির মধ্যে ট্যাঙ্কারে রাখা হয়, আর সেখানে তারা আস্তে আস্তে বড় হতে থাকে আর আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক ব্যাঙ হয়ে যায়। যারা যারা ব্যাঙ চাষ করে থাকে তারা ব্যাঙগুলোকে ছোট, মাঝারি এবং বড় আকারে ভাগ করে নেয়। তারপর তাদের এগুলোর আকার অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। তাদের খাবার হিসেবে দেওয়া হয় বিভিন্ন মাছ, ভিটামিন এবং যুক্ত খাবার। এই সমস্ত ব্যাঙগুলো যে ট্যাঙ্কারের মধ্যে থাকে সেগুলো নির্দিষ্ট সময় পর পরিষ্কার করানো হয়, যেন ট্যাঙ্কারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া না জমে। যখন ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদের একভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে এগুলোকে প্রয়োজন মতো অনুসারে এগুলোকে কাটিং এবং প্রসেসিং করে বাজারজাত করা হয়। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে চীনের মানুষ কি সব খায়। মানে চীনের মানুষ টিয়ার টেবিল বাদ দিয়ে 4 পাওয়ালা সবকিছু খেয়ে থাকে। এই বিষয়ে আপনার মতবাদটা কি আপনারা তা কমেন্টে জানাতে পারবেন, এবং আপনারা কি চীনে গিয়ে কখনো এগুলোকে খেতে চাইবেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকমই আরো ইন্টারেস্টিং অ্যামেজিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আজকের মতো ধন্যবাদ।